হ্যালো স্টুডেন্টস, হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে কনসেপ্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8, যেটি হচ্ছে ব্যবসায়ের আইনগত দিক। তো চলো শুরু করা যাক। প্রথমেই ব্যবসায়ের আইনগত দিক বলতে আমরা নর্মালি যেটি বুঝে থাকি সেটি হচ্ছে একটি ব্যবসা পরিচালনা করতে যে সকল আইন কানুন বা আইনের যেসব বিধিনিষেধ একজন ব্যবসায়ীকে মেনে চলতে হয় সেটিকেই বলে থাকি আমরা ব্যবসায়ের আইনগত দিক। এখন এখানের ক্ষেত্রে বা এক্ষেত্রে আমরা যদি বলি যে আইনের অন্যতম কিংবা প্রধান গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে ব্যবসায়ী আইন বা বিজনেস ল বলে এই জিনিসটিকে। এটার আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কমার্শিয়াল ল, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ল। এখন এর মধ্যে দেখো, সহজ ভাষায় যদি আমরা বলতে যাই, যেসব আইন বাণিজ্য সংক্রান্ত কার্যাবলী, ব্যবসায় রিলেটেড বা বিজনেস রিলেটেড সকল কাজ আমি যদি সুষ্ঠুভাবে সম্পাদন করতে যাই, তাহলে আমাকে যে আইনগুলো মেনে চলতে হবে, সেই সকল কাজ পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে সেগুলোকে বলা হয় ব্যবসায় আইন কিংবা বিজনেস ল। এখন এর পরের স্লাইডে যদি আমরা আসি, দেখো এখানে ব্যবসায় আইনের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমাকে উপস্থাপন করা হয়েছে। প্রথমটা হচ্ছে কি, বাণিজ্যিক আইন, তারপর হচ্ছে শিল্প আইন, ফৌজদারি এবং দেওয়ানি আইন এবং আন্তর্জাতিক আইন। এগুলো হচ্ছে আমার ব্যবসায়িক, মূলত হচ্ছে ব্যবসায়ের বিভিন্ন ধরনের আইনের আওতায় এই আইনগুলো চলে আসে। বাণিজ্যিক আইন, শিল্প আইন, ফৌজদারি এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ল। যেমন তুমি যখন ইম্পোর্ট এক্সপোর্ট করতে যাচ্ছ, একটি দেশ থেকে আরেকটি দেশে যখন আমদানি করো বা রপ্তানি করো, তখন আলটিমেটলি তোমাকে আন্তর্জাতিক আইনটি মেনে চলতে হয়। শিল্প কারখানা যখন তুমি প্রতিষ্ঠা করছো, সেই শিল্প কারখানা প্রতিষ্ঠার শুরু থেকে ওই কারখানার কার্যক্রম পরিচালনা সব ক্ষেত্রে তোমাকে শিল্প আইন মানতে হচ্ছে। বাণিজ্যিক আইন, তুমি যখন বাণিজ্যিক কার্যাবলী পরিচালনা করো, যখন হচ্ছে তোমার বাণিজ্য ব্যাপারটি চলে আসে, সেক্ষেত্রে ওই বাণিজ্য রিলেটেড যে আইনগুলো আছে, যে ল কিংবা লিগাল গ্রাউন্ডগুলো আছে, সেগুলো তোমাকে আলটিমেটলি মেনে চলতে হয়। তারপরে যদি আমরা আসি, দেখো এখানে আমাকে কি বলেছে, পেটেন্ট। পেটেন্ট বলতে নর্মালি কি বোঝায়? কোনো একটা নতুন আবিষ্কৃত পণ্য কিংবা বস্তুর উপরে আবিষ্কারকের একক অধিকার ভোগ করার জন্য সরকার কর্তৃক যে দলিলটা প্রণয়ন করা হয়েছে সেটিকে পেটেন্ট বলা হয়। এখন পেটেন্ট শব্দটির উৎপত্তি থেকে হয়েছে, এটি ল্যাটিন প্যাটেরে শব্দ থেকে এসেছে, যার অর্থ টোটালি ওপেন, অর্থাৎ উন্মুক্ত রাখা। টু লে ওপেন, সরি টোটালি হবে না, এটা হচ্ছে টু লে ওপেন বা উন্মুক্ত রাখা। এখন মনে করো আমি একজন বিজ্ঞানী কিংবা আমি একজন সায়েন্টিস্ট, এখন আমি কিছু একটা আবিষ্কার করেছি। আমার সেই আবিষ্কারটাকে যদি হচ্ছে আমার একক মালিকানা বা হচ্ছে ওই আবিষ্কারের যে সত্ত্ব সেটি যদি হচ্ছে আমার একক মালিকানার আন্ডারে আমি আনতে চাই, তখন জিনিসটাকে আমার পেটেন্ট করে রাখতে হবে। সো এই জিনিসটি এখানে বলেছে। এই পেটেন্টের শব্দটি, যে পেটেন্ট শব্দটি, সেটি উৎপত্তি হয়েছে ল্যাটিন পেটেরে থেকে, যার অর্থ হচ্ছে টু লে ওপেন কিংবা উন্মুক্ত রাখা। এখন দেখো, পেটেন্ট আলটিমেটলি এক ধরনের মেধা সম্পদ। কেন মেধা সম্পদ? এই যে আমার নতুন আবিষ্কৃত কোনো একটা কিছু, সেটা হোক কোনো একটা পণ্য, প্রোডাক্ট, সার্ভিস, অথবা হচ্ছে কোনো একটা ইনভেনশন বা আবিষ্কার, যেটা আমি পেটেন্ট করার মাধ্যমে আমার মালিকানা সত্ত্বটা বজায় রাখছি। তারপরে আসি, পেটেন্টের ধারণাটা এক্স্যাক্টলি কিভাবে আসলো। 1911 সালে বাংলাদেশে মার্চ মাসে পেটেন্ট এবং ডিজাইনের যে আইন সেটি চালু করা হয় এবং পরবর্তীতে এটি কার্যকর করা হয় কখন? 1 জানুয়ারি 1912 সালে। সো আইন চালু হয়েছে 1911 সালের মার্চ মাসে এবং আইনটি কার্যকর করা হয় 1912 সালের 1 জানুয়ারি। তারপর দেখো, এই বিধান অনুযায়ী বাংলাদেশে পেটেন্ট সনদের সময়কাল 16 বছর পর্যন্ত সীমাবদ্ধ। তার মানে আমি কোনো একটা কিছুর জন্য যদি পেটেন্ট করে থাকি, তার যে মালিকানা সত্ত্ব সেটি 16 বছরের জন্য গ্রান্টেড হবে। 16 বছর পরে গিয়ে আমাকে পেটেন্টটা নতুন করে আবার রিনিউ করতে হবে। এই জিনিসটা এখানে বলেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিধান অনুযায়ী পেটেন্ট সনদ 17 বছর পর্যন্ত বহাল থাকে। এগুলো হচ্ছে এমসিকিউতে আসতে পারে। এখন আমরা পেটেন্টের কিছু সুবিধা দেখব, যে পেটেন্টের অ্যাকচুয়ালি আমরা কি কি ফ্যাসিলিটি পাই পেটেন্টের মাধ্যমে। প্রথমে আসে আবিষ্কারকের উৎসাহ বৃদ্ধি। আমি যখন কোনো একটা কিছু ইনভেন্ট করব, আবিষ্কার করব,
ওই জিনিসটার উপর যখন আমার মালিকানা সত্ত্বটা থাকবে, আমি যখন সেটা এনশিওর করতে পারি, পরবর্তীতে আমি নতুন আরেকটা কিছু আবিষ্কারের দিকে আমার মনোবল বা আমার মোটিভেশন বৃদ্ধি পাবে। আমার হচ্ছে আমি তখন চিন্তা করব যে কি হ্যাঁ, একটা আবিষ্কার যেহেতু করেছি তার জন্য আমি স্বীকৃতি পেয়েছি, আমার একটা মালিকানা সত্ত্ব হয়েছে, তাহলে আমি নতুন করে আরেকটা কিছু যখন আবিষ্কার করব তখন আমার ওইটার প্রতিও হচ্ছে আমার মোটিভেশন লেভেলটা কিন্তু সেম থাকবে। তারপর হচ্ছে উদ্ভাবকের স্বার্থ সংরক্ষণ। অনেক সময় ব্যাপারটা এরকম হয় যে এর আগেও মনে করো আজকে থেকে 100-200 বছর আগেও যখন হচ্ছে বিজ্ঞান অতটাও অগ্রযাত্রায় যায়নি বা আজকের মতো অতটুকু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়নি, ওই পর্যায়ে এসে অনেক সায়েন্টিস্ট ছিল যারা অনেক কিছু আবিষ্কার করেছিল, কিন্তু পরবর্তীতে সেগুলো যখন পেটেন্ট করা হলো না, পরে আরেকজন যখন আসলো সে এসে হচ্ছে ওই আবিষ্কারটা নিজের নামে চালিয়ে দিল এবং পরবর্তীতে তাকেই আসল আবিষ্কারকের স্বীকৃতিটা দেওয়া হলো। সো এখানে তুমি যদি একজন উদ্ভাবক হয়ে থাকো, তাহলে তোমার যে স্বার্থ রক্ষা, তুমি যে হচ্ছে ওই জিনিসটা ইনভেন্ট করেছো, তোমার ওই স্বার্থ রক্ষাটা এখানে পেটেন্ট নিশ্চিত করছে। তারপর আসছে প্রচারগত সুবিধা। পেটেন্টের মাধ্যমে তুমি খুব সহজে প্রচার করতে পারো। কিভাবে? পেটেন্ট তোমাকে একটা নিশ্চয়তা দেয় বা তোমাকে একটা গ্যারান্টি দেয় যে এই জিনিসটা তুমিই আবিষ্কার করেছো এবং তার মালিকানা সত্ত্ব শুধুমাত্র তোমার। তুমি ব্যতীত ওই জিনিসের বা ওই আবিষ্কারের মালিকানা সত্ত্ব বা আবিষ্কার সত্ত্ব আর কাউকে দেয়া হবে না। ওই যে স্পেসিফিক একটা টাইম লিমিটে আমাকে বলা হয়েছে না, 16 বছর, ওই 16 বছর পর্যন্ত ওইটার আবিষ্কার সত্ত্ব বা মালিকানা সত্ত্ব শুধুমাত্র আমার থাকবে। এই জিনিসটা কিন্তু আলটিমেটলি যেটা করে, আমার যে পণ্য যদি বলে থাকি প্রোডাক্ট বা সার্ভিস, তার পাবলিসিটিতে কিংবা হচ্ছে প্রচার কার্যে আমাকে সহযোগিতা করে থাকে। এবার আসি হচ্ছে জাতীয় উন্নয়ন, কিভাবে জাতীয় উন্নয়ন বা ন্যাশনাল ডেভেলপমেন্টে এটা আমাকে সাহায্য করে, কারণ আলটিমেটলি আমি যখন পেটেন্ট করতে পারছি তখন হচ্ছে ওই জিনিসটার প্রতি আমার একটা অধিকার বোধ জন্মাচ্ছে। সো সেই জায়গা থেকে যখন নতুন নতুন অনেক আবিষ্কারক উঠে আসবে, মানুষজন ইনোভেশন বা হচ্ছে তোমার নতুন কিছু সৃষ্টি করা, ইনভেনশন করার প্রতি যখন মানুষজনের আগ্রহের জায়গা তৈরি হবে, রাষ্ট্র যখন সেটি নিশ্চিত করতে পারবে, সেই জায়গায় রাষ্ট্রীয় অগ্রযাত্রা কিংবা উন্নয়ন অটোমেটিক্যালি হয়ে যায়। আরেকটি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ। সেটি কিভাবে হয়? তুমি যখন হচ্ছে কোনো একটা কিছু আবিষ্কার করো, তার যখন পেটেন্ট থাকে, তার মানে সেটি ন্যাশনালি তোমার ওই জিনিসটাকে হচ্ছে তোমার প্রুফ করা আছে, ওই জিনিসটা প্রুভেন। তার মানে এই না যে তুমি কারো কাছ থেকে চুরি করে ওই আরেকজনের আবিষ্কার নিজের নামে চালিয়ে দিচ্ছ, সেই জিনিসটা কিন্তু না। ওই জিনিসের মালিকানা সত্ত্বটা তোমার, রাষ্ট্র সেই স্বীকৃতি তোমাকে দিচ্ছে পেটেন্টের মাধ্যমে। সো এটাকে ইউজ করে তুমি আন্তর্জাতিক অঙ্গনেও যদি কখনো কোনো কম্পিটিশনস হয় কিংবা যদি কখনো এরকম কোনো মেলা হয় বা ইন্টারন্যাশনাল অনেক ধরনের ফেয়ার আছে, ওই ফেয়ারে তুমি চাইলে পার্টিসিপেট করতে পারো তোমার ওই আবিষ্কার সত্ত্বটা বা তোমার যে মালিকানা সত্ত্ব সেটি নিয়ে বা পেটেন্ট নিয়ে। এরপর যদি আসি, দেখো আমদানির ক্ষেত্রে সুবিধা আছে। তুমি যখন কোনো একটা কিছু আমদানি করতে চাইবে অন্য কোনো একটা দেশ থেকে, সেখানে তো যখন তুমি তোমার প্যাটেন্টটা শো করবে, আলটিমেটলি তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, যার কাছে প্যাটেন্ট নেই তার কাছ থেকে তার চেয়ে বেশি তোমাকে এখানে প্রেফারেন্সটা দেওয়া হবে। বৈদেশিক বিনিয়োগে বন্দি বা ইনক্রিজ অফ ফরেন ইনভেস্টমেন্ট, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি হবে অ্যাকচুয়ালি এখানে, এটা বন্দি না, এটা হবে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি। বাইরের ইনভেস্টর যারা আছে বা বাইরের কান্ট্রি ইনভেস্টর যারা আছে, তারা যখন দেখবে যে হচ্ছে আমার কাছে পেটেন্ট আছে, তার মানে আমার কাছে মালিকানা সত্ত্ব বা ওটার সত্ত্বাধিকার আছে, তখন তারা আমার দেশে বা হচ্ছে এখানে আমার যে প্রজেক্ট বা আমার যে বিজনেস প্ল্যান, ওইখানে তারা ইনভেস্ট করতে আগ্রহ বোধ করবে। মূলধন বিনিয়োগ বৃদ্ধি, কিভাবে? ওই যে বৈদেশিক বিনিয়োগ বাড়ছে কিংবা দেশীয় যারা ইনভেস্টার্স আছে তারা সেখানে ক্যাপিটাল ইনভেস্ট করতে চাইবে, কারণ আলটিমেটলি আমার কাছে প্রুভেন সত্ত্বাধিকার আছে যেটি হচ্ছে পেটেন্ট। এরপরে হচ্ছে প্রযুক্তি স্থানান্তরে সহায়তা। ডেফিনেটলি এখানে তুমি যদি হচ্ছে টেকনোলজিক্যাল শিফট আনতে চাও, তাহলে পেটেন্ট তোমাকে সব থেকে বড় সাপোর্টটা দিয়ে থাকে, কারণ আলটিমেটলি টেকনোলজিক্যাল শিফটের ব্যাপারটা খুব একটা সহজ হয় না, অনেকগুলো ধাপ অনেকগুলো প্রসেসিংয়ের আন্ডারে যেতে হয়। সেই জায়গায় যদি একটা পেটেন্ট থাকে, সো ব্যাপারটি আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। এবার আমরা আসি পেটেন্ট নিবন্ধন করার পদ্ধতি। এখানে আমাকে কিছু গ্রাউন্ড দেখানো হয়েছে যে কি, পেটেন্ট আইন 1911 সালের ধারা 3-এ কি বলা হয়েছে? কোনো ব্যক্তি যে কোনো দেশের নাগরিক হোক না কেন, তিনি নিজ কিংবা অন্য কারো সাথে একত্রে পেটেন্টের জন্য নির্দিষ্ট আবেদন করতে পারবেন। নিচে পেটেন্ট নিবন্ধন করার যে পদ্ধতি সেটি হচ্ছে বর্ণনা করা আছে। সো চলো দেখা যাক। প্রথমত আমাকে ধারা 6-এ বলেছে কি পেটেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আমি যে আবিষ্কারটা করেছি বা যেটার সত্ত্বাধিকার আমি দাবি করছি, সেটার জন্য আমাকে আবেদন কিংবা অ্যাপ্লিকেশন করতে হবে। আবেদনপত্র যাচাই করবে কারা? যাদের কাছে আমি আবেদনটা পাঠিয়েছি ওই স্পেসিফিক
অথরিটি কিংবা কর্তৃপক্ষ এটা যাচাই করবে যে কি আমার আবেদনটা কিংবা আমি যে গ্রাউন্ড থেকে ওটার মালিকানা সত্ত্ব কিংবা স্বত্বাধিকার দাবি করছি সেই গ্রাউন্ডটা কতটুকু যৌক্তিক। তারপর হচ্ছে ত্রুটি বিচ্যুতি এবং সংশোধন, যেটা হচ্ছে আমার ধারা 8-এ বলছে। যদি হচ্ছে তারা ওইটা রিজেক্ট করে দেয় তাহলে সেখানে কি কি এক্স্যাক্টলি ত্রুটি বিচ্যুতি আছে আমি সেটা আইডেন্টিফাই করব এবং সেগুলো আমি সংশোধনের জন্য কাজ করব। তারপর আসে হচ্ছে নোটিশ জারি। নোটিশ জারির মাধ্যমে আলটিমেটলি আমাকে ওইটার মালিকানা সত্ত্ব কিংবা হচ্ছে তোমার যে স্বত্বাধিকার সেটি হস্তান্তর করা হবে। তারপরে দেখি ওই নোটিশটা তো জারি হলো, নোটিশটা জারি হওয়ার পরে আমাকে পেটেন্ট প্রদান করবে, যেটা কত নম্বর ধারায় বলা আছে, ধারা 10-এ, এবং লাস্টলি পেটেন্টটা রেজিস্টার করা হবে ধারা 20 অনুযায়ী। সো এই হচ্ছে আমার টোটাল কিভাবে হচ্ছে আমি পেটেন্ট করব তার প্রসেস। এখানে সমবায় সমিতি হবে না, এটা হবে পেটেন্ট করার পদ্ধতি। এরপরে দেখি এবার আসে হচ্ছে বাংলাদেশে প্রচলিত পেটেন্ট আইন। এই আইনটা এক্স্যাক্টলি কি বলে? 1983 সালে মনোপলিস, পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস আইন এবং 1907 সালের ডিজাইন আইনের নীতিমালা নিয়ে পেটেন্ট এবং ডিজাইন আইন 1911 প্রণীত হয়। তাহলে 1911 সালে যে লটা প্রণীত হয়েছে সেটার ব্যাকগ্রাউন্ডে দুইটা ল ছিল। একটা ল হচ্ছে 1883 সালের মনোপলিস, পেটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস আইন, তারপর 1907 সালের ডিজাইন আইনের নীতিমালা। এই দুইটাকে কম্বাইন করে পেটেন্ট অ্যান্ড ডিজাইন আইন করা হয়েছে। বাংলাদেশে এখনও এই পর্যন্ত কারেন্টলি 1911 সালে যে পেটেন্ট অ্যান্ড ডিজাইন আইনটি প্রচলিত ছিল সেটি এখনও আছে। অবশ্য 2001 সালে পেটেন্ট এবং নকশা আইনের প্রস্তাবিত খসড়া প্রণয়ন করা হয়েছে। তারপরে দেখো এখানে ট্রেডমার্ক আইনের ধারণা এখন আমরা দেখব। পেটেন্ট চলে গেল, এবার আসবো হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্কটা বেসিক্যালি একটা সিম্বল বা একটা প্রতীক, যেটা কারা ইউজ করে? কোনো একটা মাল্টিনেশনাল কর্পোরেশন কিংবা হচ্ছে কোনো একটা দেশীয় কর্পোরেট সেক্টর বা হচ্ছে তোমার কোনো অর্গানাইজেশন, তাদের স্বকীয়তা বা তাদের যে হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি ওইটাকে বজায় রাখার জন্য একটা স্পেসিফিক ট্রেডমার্ক বা প্রতীক ইউজ করে। এই যে যেমন দেখো, ব্যবসায়ের ক্ষেত্রে কোনো পণ্যকে অন্যের অনুরূপ কিংবা হচ্ছে অভিন্ন পণ্য হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে ট্রেডমার্ক বলে। ঠিক একই উদ্দেশ্যে সেবার ক্ষেত্রে ব্যবহৃত প্রতীককে সার্ভিস মার্ক বলে। মনে করো তোমার একটা প্রোডাক্ট তুমি প্রডিউস করছো, ঠিক আছে, তোমার অর্গানাইজেশন ওই প্রোডাক্টটা প্রডিউস করছো। এখন তুমি চাচ্ছ যে হচ্ছে তোমার যে প্রোডাক্টটি আছে সেটিকে হচ্ছে তুমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিয়ে যাবা, বা চাইবা যে হচ্ছে সবাই যেন তোমার ওই প্রোডাক্টটাকে অন্যভাবে দেখে। তখন তুমি প্রোডাক্টটার জন্য একটা স্পেসিফিক মার্ক বা সিম্বল ঠিক করলে, সেটাকে আমরা বলছি ট্রেডমার্ক। একইভাবে তুমি যদি সার্ভিস দিয়ে থাকো তখন তোমার ওই সার্ভিসের ক্ষেত্রে তুমি যদি এরকম কোনো স্পেসিফিক সিম্বল বা মার্ক ইউজ করো তখন আমরা সেটিকে বলি সার্ভিস মার্ক। এবার আমরা আসি ট্রেডমার্ক আইনটা আমাকে কি বলছে, এক্সাক্ট ট্রেডমার্ক লটা কি। মূলত পণ্য বা ব্যবসায়ে এমন কোনো স্বতন্ত্র সূচক, বৈশিষ্ট্য, চিহ্ন, প্রতীক, তিনটা জিনিস আমার এখানে আসছে। একটা হচ্ছে বৈশিষ্ট্য, একটা হচ্ছে চিহ্ন এবং আরেকটা হচ্ছে প্রতীক, যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে। সবার কাছে সবাই যখন হচ্ছে এই সিম্বলটা দেখবে আলটিমেটলি হচ্ছে আমরা বুঝতে পারি যে হচ্ছে কি এটা হচ্ছে এই অর্গানাইজেশনের। যেমন RFL এর ক্ষেত্রে যে প্লাস্টিকগুলো আছে তারা সেখানে হচ্ছে একটা সিম্বল ইউজ করে, ওই সিম্বলটা দেখে আমরা আলটিমেটলি বুঝতে পারি যে কি এটা একটা RFL প্রোডাক্ট। সো এই জিনিসটাকে বলা হয় ট্রেডমার্ক, সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে। ব্যাপারটা হচ্ছে আমি যে সিম্বলটা ইউজ করছি, আমার যে প্রতীকটা আমি আমার প্রোডাক্টের জন্য ইউজ করছি, সেটি আমি ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। মালিকের স্বতন্ত্রতা বা তার এক্ষেত্রে হচ্ছে একচ্ছত্র অধিকার নির্দেশ করে, তাকে হচ্ছে ট্রেডমার্ক বলে। ট্রেডমার্কের মূল বিষয় হচ্ছে অন্য পণ্য কিংবা প্রতিষ্ঠান থেকে এর স্বাতন্ত্রতা কিংবা ভিন্নতা কিভাবে আমি এনশিওর করছি, একটা সার্টেন ডিজাইন কিংবা হচ্ছে একটা প্রতীক বা সিম্বলের মাধ্যমে জিনিসটা আমি এনশিওর করছি, বা কোনো চিহ্ন অথবা বৈশিষ্ট্য। এবার আমরা আসি ট্রেডমার্ক নিবন্ধন কেন দরকার, এক্স্যাক্টলি কেন আমরা ট্রেডমার্ক নিবন্ধন করব। দেখো, নিবন্ধন ট্রেডমার্কের মালিককে 7 বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ হবার আগে অ্যাপ্লাই করলে 10 বছরের জন্য নবায়ন করা যায়। উপমহাদেশে 1940 সালে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয়। বর্তমানে বাংলাদেশে ট্রেডমার্ক আইন 2009 চালু আছে। আরেকটু আসি তথ্যগুলো সম্পর্কে। তুমি যদি হচ্ছে ট্রেডমার্ক করতে যাও
প্রথমে মনে করো তুমি আগে ট্রেডমার্ক করনি, এখন তোমার যে প্রোডাক্ট বা সার্ভিস আছে তার ট্রেডমার্ক করতে যাচ্ছ। এখন ওই ট্রেডমার্কের ক্ষেত্রে তোমাকে 7 বছরের জন্য ওটার একচ্ছত্র অধিকার কিংবা মালিকানা তোমাকে দেওয়া হবে। এখন তুমি যদি চাও যে ওই 7 বছর শেষ হবার পরেও তুমি আরও বা আরও সময়ের জন্য তোমার ওই প্রোডাক্টের মালিকানা বা ওই যে ট্রেডমার্ক, ওই ট্রেডমার্কের মালিকানা তুমি এনশিওর করতে চাও, তখন তোমাকে 7 বছর শেষ হবার আগে আবার অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি সেটা করে থাকো, তখন হচ্ছে তোমাকে পরবর্তীতে আরও 10 বছরের জন্য ওই ট্রেডমার্কের মালিকানা কিংবা অধিকার হস্তান্তর করা হবে। এখন বাংলাদেশের যে ট্রেডমার্ক আইন সেটি 1940 সালে সর্বপ্রথম প্রণীত হয়, আর বর্তমানে যে ট্রেডমার্কের লটি আছে সেটি 2009 সাল থেকে মূলত হচ্ছে এই ট্রেডমার্ক আইনটি চালু করা হয়। এখন আমরা দেখব ট্রেডমার্কের জন্য আমরা কি কি ফ্যাসিলিটিস এক্স্যাক্টলি পেতে পারি। প্রথমে আসে হচ্ছে মালিকের সুবিধা। কেন? কারণ তার যখন একটা স্বতন্ত্র সিম্বল বা চিহ্ন বা প্রতীক বা বৈশিষ্ট্য থাকে, সেটি ওই লেভেলের বা তার সিমিলার অন্যান্য অর্গানাইজেশন যারা আছে তাদের কাছ থেকে হচ্ছে তার প্রোডাক্টটি কিংবা হচ্ছে তার যে স্পেসিফিক সার্ভিসটি আছে তাকে ডিফারেন্ট করে। সো এটি মালিকের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ এনশিওর করে। তারপর ব্র্যান্ড আনুগত্য কিংবা হচ্ছে ক্রিয়েটিং ব্র্যান্ড লয়্যালটি। আমি যখন হচ্ছে একজন কাস্টমারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমি যদি হচ্ছে দেখে থাকি যে কি একটা ব্র্যান্ড তার একটা ট্রেডমার্ক আছে, ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ভালো, এটা যদি আমি ইউজ করে হচ্ছে ওই ফিলটা পাই, পরবর্তীতে আমি যখন অন্য কোনো বা সিমিলার কোনো প্রোডাক্ট কিনতে যাব, আমি যখন তাদের ট্রেডমার্কটা দেখব তখন আমার মনে পড়বে যে হচ্ছে হ্যাঁ, আমি আগে তাদের ওই প্রোডাক্টটা ইউজ করেছিলাম যেটা থেকে আমি অ্যাকচুয়ালি অনেক বেশি বেনিফিটেড হয়েছি। তখন আলটিমেটলি যেটা হবে, তাদের যে ব্র্যান্ডটি আছে সেই ব্র্যান্ডের প্রতি আমার একটা লয়্যালটি বেস তৈরি হবে, একটা আনুগত্য তৈরি হবে ওই ব্র্যান্ডটির প্রতি। পরবর্তীতে কি দেখা যাবে, আমি আমার আরও 10জন রিলেটিভকে রেকমেন্ড করছি সেই ব্র্যান্ডটা। সো আলটিমেটলি ব্যাপারটি কিসের মাধ্যমে হচ্ছে? ট্রেডমার্কের মাধ্যমে। তারপর আসি ক্রেতা এবং ভোক্তাদের সুবিধা। ক্রেতা এবং ভোক্তাদের কোথায় সুবিধাটা হচ্ছে? বাজারে সিমিলার প্রোডাক্টের অভাব নেই, সেই জায়গাতে যদি একটা ট্রেডমার্ক চলে আসে তখন ক্রেতা এবং ভোক্তা যারা আছে তারা ইজিলি আইডেন্টিফাই করতে পারে কোন ব্র্যান্ডটা তারা অ্যাকচুয়ালি চাচ্ছে। ওই যে তাদের চাহিদা অনুযায়ী যে ব্র্যান্ডটা, সেটা তখন তারা ইজিলি আইডেন্টিফাই করতে পারছে এবং সেই প্রোডাক্টটা তারা কিনতে পারছে। সো সেটি ক্রেতা এবং ভোক্তাদের জন্য এখানে অ্যাডভান্টেজ দিচ্ছে। তারপর হচ্ছে স্বাতন্ত্র্য এবং সুনাম সৃষ্টি। আমার ট্রেডমার্কটা যদি হচ্ছে আমি মালিকানা সত্ত্ব গ্রহণ করি, তখন আলটিমেটলি সেটি অন্যান্য সিমিলার যে প্রোডাক্টগুলো আছে তার থেকে আমাকে তো ডিফারেন্ট করছেই, বা তার মধ্যে একটা ভিন্নতা আনছেই। দ্বিতীয়ত, আমার প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয়, এটি যদি কাস্টমারকে ভালোভাবে স্যাটিসফাই করতে পারে, সেই জায়গা থেকে সেটি আমার জন্য একটা সুনাম সৃষ্টি করবে। সো স্বাতন্ত্র্য এবং সুনাম সৃষ্টি এর মাধ্যমে হয়ে থাকে। তারপর হচ্ছে বিক্রেতা যারা, তাদের সুবিধা হয়। কারণ হচ্ছে ক্রেতারা হয়তো বা তাদেরকে বললো যে হচ্ছে এই কোম্পানির আমাকে একটা প্রোডাক্ট দাও, তখন তারা জাস্ট ওই ট্রেডমার্কটা দেখে ইজিলি হচ্ছে তারা ওই জিনিসটা শনাক্ত করতে পারে যে হচ্ছে এটা এই অর্গানাইজেশনের প্রোডাক্ট। সো বিক্রেতাদের তখন হচ্ছে পণ্য বিক্রি করতে আর খুব একটা হ্যাসেল পোহাতে হয় না। তারপর হচ্ছে সহজ পরিচিতি। এই যে আমি তোমাকে বলছি, তুমি কোনো একটা ব্র্যান্ডকে রিকগনাইজ করতে চাচ্ছ বা চিনতে চাচ্ছ, ওই চেনার সব থেকে ইজি যে উপায় সেটা হচ্ছে তাদের লোগো বা হচ্ছে তাদের যে ট্রেডমার্ক, তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, যেটা তারা তাদের সব প্রোডাক্টে ইউজ করে থাকে, সেই প্রতীকটি সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে, তখন তুমি ইজিলি ওই জিনিসগুলো হচ্ছে সহজে পরিচিত হতে পারবা বা ইজি টু ইন্ট্রোডিউস ব্যাপারটা তখন তোমার জন্য। ক্রেতার স্বার্থ রক্ষা হয়। কিভাবে ক্রেতার স্বার্থ রক্ষা হয় চিন্তা করে দেখো, আজকাল কিন্তু হচ্ছে তোমার ওই যে নকল পণ্য, এই জিনিসগুলো বাজারে খুব চলে, নকল পণ্য। সো এখানে একটা জিনিস চলে আসে, নকল পণ্যে কিন্তু ট্রেডমার্ক থাকে না। এখন আসল পণ্যটাতে তুমি যখন ট্রেডমার্ক দেখবা তখন তো তুমি আর ওই নকল পণ্যটা কিনতে যাবে না। তখন ওই সিচুয়েশন থেকে যদি আমি চিন্তা করি, সেখানে কিন্তু তোমার স্বার্থ রক্ষা হয়। তারপর আসে হচ্ছে নকল প্রতিরোধ। এই যে একটু আগেই বললাম নকল, ট্রেডমার্কের মাধ্যমে কিন্তু নকল জিনিসটা শনাক্ত করা খুব সহজ হয়, কারণ নকল পণ্যে ট্রেডমার্ক থাকে না। তারপর প্রচারগত সুবিধা। আমার যখন হচ্ছে একটা আমার ব্র্যান্ডের জন্য স্পেসিফিক্যালি একটা সিম্বল থাকবে কিংবা আমার ব্র্যান্ডের জন্য একটা যদি লোগো থাকে, তখন আলটিমেটলি সেই লোগোটাকে আমি ইউজ করে ইজিলি পাবলিসিটি করতে পারি, অ্যাডভার্টাইজ করতে পারি। সো প্রচারগত অনেক সুযোগ সুবিধা আমি এখানে পেতে পারি খুব সহজেই। এখন আসি হচ্ছে কপিরাইট। সো কপিরাইটে আমাকে কি বলছে?
দেখো, কপিরাইট হচ্ছে কি একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক সম্পদ যা রক্ষা করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে এর স্বত্বাধিকারী কিংবা মালিক ক্ষতিগ্রস্ত হয়। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। উপমহাদেশে 1912 সালে প্রথম কপিরাইট আইন প্রণীত হয়। বাংলাদেশে কপিরাইট আইন চালু হয় হচ্ছে 2000 সালে এবং 2006 সালের বিধিমালা অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কোনো কপি বা সৃষ্টিকারী কাজ সরকারি অনুমোদনের মাধ্যমে সৃষ্টিকারীর অধিকার রাখাকে কপিরাইট বলা হয়। কপিরাইটের সব কিছুকে যদি আমরা সামারাইজ করতে যাই, দেখো এখানের মধ্যে নর্মালি তোমার যারা লিটারেচার যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে সাহিত্য, গান, তারপর হচ্ছে সঙ্গীত, এই সমস্ত সৃষ্টিশীল যে কাজগুলো আছে সেগুলোকে বাঁচিয়ে রাখা কিংবা সেগুলোর স্বত্বাধিকার দিয়ে থাকে হচ্ছে এই কপিরাইট। বাংলাদেশে 1912 সালে সর্বপ্রথম এটি আসে এবং পরবর্তীতে এটার অনেক সংশোধন হয়। পরবর্তীতে 2000 এবং 2006 সালের বিধিমালা অনুযায়ী এটি নিয়ন্ত্রিত হয়। এখন আমরা আসি কপিরাইটের বৈশিষ্ট্যগুলো কি। প্রথমত বুদ্ধিবৃত্তিক সম্পদ। কেন? এই যে এখানে লিটারেচারের যে বিষয়গুলো আসছে, কোনো সাহিত্যকর্ম, গল্প, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, এই সব কিছু হচ্ছে আমার এখানে বুদ্ধিবৃত্তিক সম্পদ। এইগুলো সংরক্ষণের সুবিধা হয় কপিরাইট করলে। স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ। কিভাবে? আমি যদি কোনো একটা গান লিখে থাকি, আমার গানটা যদি হচ্ছে পরবর্তীতে অনেক হিট করে, সেই জায়গায় যদি আমার ওইটার কপিরাইট না থাকে, তখন আলটিমেটলি দেখা যাবে আরেকজন এসে আমার গানটাকে নিজের নামে প্রচার করছে। সো সেই জায়গাতে আমার স্বার্থ সংরক্ষণটা হয় না, যেটা আমাকে কপিরাইট এনশিওর করে। নির্দিষ্ট মেয়াদ, কপিরাইটের একটা স্পেসিফিক মেয়াদ আছে। সেই মেয়াদটা খুব সম্ভবত 7 থেকে 14 বছর। ওই স্পেসিফিক টাইম পিরিয়ডটার পরে আমাকে পুনরায় হচ্ছে কপিরাইটের জন্য আবেদন করতে হয় এবং আবার জিনিসটা রিনিউ করতে হয়। সো এরপরে আসে অধিকার ভঙ্গের জন্য শাস্তির নির্দেশ। কেউ যদি মনে করো আমি কোনো একটা সাহিত্যকর্ম করেছি, সেটাকে আমার কপিরাইট আছে, এটাকে যদি সে নিজের নামে প্রচার করতে চায়, তখন আলটিমেটলি তার জন্য শাস্তি হচ্ছে কি তাকে কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে আইনগতভাবে। কপিরাইটের সত্ত্বনিয়োগ বা অ্যাসাইনমেন্ট অফ কপিরাইট, এটা হচ্ছে কি আমার যে মালিকানা সত্ত্ব, মানে হচ্ছে আমি যে জিনিসটা সৃষ্টি করেছি, আমার যে বুদ্ধিবৃত্তিক সম্পদ, সেটার আমার যে সত্ত্বাধিকার সেটি নিশ্চিত করে। তারপর ব্যক্তিগত সম্পদ, ডেফিনেটলি এটা হচ্ছে আমার ব্যক্তিগত সম্পদ, কারণ এটা আমি নিজেই সৃষ্টি করেছি, আমাকে তো আর কেউ সেখানে সাহায্য করতে আসেনি। সো এটা আমার ব্যক্তিগত সম্পদ হিসেবে এখানে কনসিডার করা হয়। তারপর আসে চুক্তিপত্র বিষয় বা হচ্ছে কন্ট্রাকচুয়াল ম্যাটার, চুক্তিগত বিষয়। অ্যাকচুয়ালি এখানে সরকার এবং আবিষ্কারক, মনে করো হচ্ছে আমি কোনো একটা কিছু লিখলাম, সাহিত্যকর্ম সৃষ্টি করলাম, তো আমার সাথে সরকারের একটা চুক্তি হয়। এই যে এই বিষয়টি হচ্ছে একটি কপিরাইট। সো সরকার এবং কপিরাইটের আবিষ্কারকের মধ্যে কপিরাইটের বিষয়টি হচ্ছে একটি সম্পাদিত চুক্তি বিশেষ। এটা হচ্ছে চুক্তিপত্র। তারপর আসে কপিরাইট বোর্ড। কপিরাইটের ক্ষেত্রে নির্ধারিত সময়ের জন্য একটি কপিরাইট বোর্ড গঠিত হয়, যেখানে একজন চেয়ারম্যান এবং কম করে হলেও 2 জন, অনধিক 6 জন পর্যন্ত সদস্য থাকে। এখানে চেয়ারম্যান থাকবে একজন, কমপক্ষে 2 জন সদস্য থাকবে, সর্বোচ্চ 6 জন সদস্য থাকবে। তারপরে আসি তথ্য সংরক্ষণ। কপিরাইটের মাধ্যমে হচ্ছে তথ্য সংরক্ষণ করা হয়। এবং লাস্টলি ঐচ্ছিক বিষয়। কপিরাইট করা না করার বিষয়টা হচ্ছে আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। আমি কি অ্যাকচুয়ালি কপিরাইট করতে চাচ্ছি নাকি চাচ্ছি না, এটা আমার পার্সপেক্টিভের উপরে ডিপেন্ড করছে। এখানে কোনো বাধ্যবাধকতা বলতে কিছু নেই। এবার আসি হচ্ছে বীমার ধারণা। বীমা বলতে নর্মালি কি বোঝায়, এই সব কিছু এখন আমরা জানবো। কোনো না কোনো কারণে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা যদি থাকে, তখন সেটাকে আমরা ঝুঁকি বলি। দেখো, লাভ এবং লস সেটা সবখানেই থাকে। সো সেখানে তোমার বিজনেসটা যে লস হতে পারে, তার কিন্তু হচ্ছে লস হবে বা হবে না সেটার কোনো নিশ্চয়তা নেই। সো তার জন্য তুমি যদি ওই ক্ষতির যে পোর্শনটি আছে, সেটিকে যদি তুমি ক্ষতিপূরণ এর জন্য আগে থেকে যদি বীমা করে রাখো একটা নির্দিষ্ট অর্থদান করার মাধ্যমে, তাহলে আলটিমেটলি পরবর্তীতে গিয়ে এমন সিচুয়েশন যদি উদ্ভূত হয় যে তোমার ব্যবসাটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো, তখন ওই জায়গাতে বীমা কোম্পানি তোমাকে হচ্ছে অর্থ দিবে এবং যে পরিমাণ অর্থদানের জন্য তোমরা কন্ট্রাক্ট করেছিলে, সেই পরিমাণ অর্থ তোমাকে বীমা কোম্পানি প্রদান করবে। এখন যদি হচ্ছে তুমি এটা সংজ্ঞায়নে আসো, মানুষের জীবন এবং সম্পত্তিকে ঘিরে ঝুঁকি আর অনিশ্চয়তা আছে। তার বিপরীতে বিমাকারী, বিমাকারী মানে হচ্ছে মনে করো আমি আমার কোনো একটা লস হতে পারে চিন্তা করে বীমা করছি। সো আমি বিমাকারী, আর যার কাছে হচ্ছে বীমা করছি সে হচ্ছে বীমা গ্রহীতা। বিমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে আর্থিক প্রতিরক্ষামূলক একটি চুক্তি হয়। এই বীমার কনসেপ্টটাই হচ্ছে আর্থিক প্রতিরক্ষামূলক চুক্তি, তাকে হচ্ছে বীমা চুক্তি বলে। এই ক্ষতিপূরণের জন্য নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য যে পক্ষ স্বীকৃতি দেয়, মনে করো হচ্ছে আমি অর্থ প্রদান করব, ঠিক আছে,
আমি যদি হচ্ছে বিমাকারী হয়ে থাকি, আরেকজন সে আমার কাছে আসলো, সে হচ্ছে ইন ফিউচারে চিন্তা করছে তার কোনো একটা ক্ষতি হবে, সে ওই ক্ষতির জন্য আমার কাছে বীমা করতে আসলো। ঠিক আছে, এই ক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য বা নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য যে পক্ষ স্বীকৃত দেয় তাকে বীমাকারী, এবং যার ক্ষতিপূরণের জন্য হচ্ছে যাকে অর্থ প্রদান বা অর্থ প্রদান করার জন্য এই চুক্তিটা স্বাক্ষরিত হয় তাকে বীমা গ্রহীতা বলে। চুক্তি অনুযায়ী বীমা গ্রহীতা এককালীন কিংবা হচ্ছে নিয়মিত কিস্তিতে যে পরিমাণ অর্থ বীমাকারীকে প্রদান করে তাকে প্রিমিয়াম বলা হয়। বীমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে বীমাপত্র বলে, এবং বীমাপত্রে বীমার যাবতীয় শর্ত লিখিত থাকে। 1938 সালে উপমহাদেশে প্রবর্তিত বীমা আইন এতদিন বাংলাদেশে চালু ছিল। উক্ত আইনের পরিবর্তন পরিমার্জন সংশোধন করে 2010 সালে নতুন আইন প্রণয়ন হয়েছে, যা বীমা আইন 2010 নামে পরিচিত। বীমার ব্যাপারটা হচ্ছে ক্ষতিপূরণ থেকেই আসে। নর্মালি একটা বিজনেসের যদি আমি রান করতে যাই, তাহলে ডেফিনেটলি সেখানে হচ্ছে ক্ষতির ব্যাপারটি হয়তো বা থাকতে পারে। এখন সেই ক্ষতির সাথে আমি পরবর্তীতে কিভাবে ডিল করছি, এই ক্ষতির জায়গাটা আমি কিভাবে হচ্ছে মিটমাট করছি, সেখান থেকেই বীমার উদ্ভব। আমি যদি বীমাকারী হয়ে থাকি, আমি যদি চিন্তা করে থাকি যে হচ্ছে কি আমাকে হচ্ছে একটা জিনিস আমি মনে করছি যে এই জিনিসটা ভবিষ্যতে আমার ক্ষতিগ্রস্ত হতে পারে, তার জন্য আমি যদি হচ্ছে বীমা করে থাকি, আলটিমেটলি পরবর্তীতে সেটা ক্ষতিগ্রস্ত হলে তার জন্য আমি বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ পাবো। সো এটি কিন্তু আমার ক্ষতির জায়গাটিকে অনেকটাই মিনিমাইজ করে। এখন আসি, এখন আমরা দেখব বীমার সংজ্ঞাটা কি। বেসিক্যালি মানুষের জীবন এবং সম্পদের ঝুঁকি বা ক্ষতিগ্রস্ত বা ক্ষতি নিরসনের নিমিত্তে এক পক্ষ ঝুঁকির জন্য অন্য পক্ষ নির্দিষ্ট সময়ান্তে কিস্তি বা প্রিমিয়ামের জন্য অন্য পক্ষকে অর্থ প্রদান করে। অন্য পক্ষ ঘটনা অনুষ্ঠিত হলে বা অনির্দিষ্ট সময়ের মর্মে একে অপরের সাথে চুক্তিবদ্ধ হয়, সেই ব্যবস্থাকে বীমা বলে। মানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নাম তো তোমরা শুনেছ, সেখানে বলা হয় কি যদি কখনো হচ্ছে মৃত্যু ঘটে তখন তাকে হচ্ছে বা তার পরিবারকে অর্থ প্রদান করা হবে। এখানে এই লাইফ ইন্স্যুরেন্স করার জন্য মনে করো আমি লাইফ ইন্স্যুরেন্স করতে চাচ্ছি, এখন এই লাইফ ইন্স্যুরেন্সটা করার জন্য ওই বীমা প্রতিষ্ঠানকে আমাকে কিছু প্রিমিয়াম দিতে হবে বছরে বছরে, ওইটাকে বীমার প্রিমিয়াম বলা হয়। এখন সেটার জন্য পরবর্তীতে যদি কখনো একজন মানে যে বীমা করেছে বা যে বীমার সুবিধাটা নিতে যাচ্ছে তার যদি কখনো সেই সিচুয়েশনটা অ্যারাইজ করে, সো আলটিমেটলি ওই বীমা প্রতিষ্ঠানটা হচ্ছে তাকে সেই সুবিধাগুলো দিবে। সো এই জন্যই হচ্ছে আর নর্মালি বীমা করা হয়। তারপরে যদি হচ্ছে আসি, ব্যবসায়ের ক্ষেত্রে বীমার গুরুত্ব কিংবা প্রয়োজনীয়তাটা কোন জায়গা থেকে আসছে। প্রথমত ঝুঁকিগত বাধা তৈরি করছে। দেখো এখানে রিস্কের ব্যাপারটা আসছে কোত্থেকে, তোমার যে বিজনেসটা তুমি এখন রান করছো ইন ফিউচার এটা যদি কোনো কারণে লসে যায়, তখন আলটিমেটলি ওই লসটা বিয়ার করছে কারা, এই বীমা প্রতিষ্ঠানগুলো। তারপর আসছে হচ্ছে ব্যবসায়ের প্রতিষ্ঠানসমূহের সুরক্ষা। এখন লসের ব্যাপারটি যেখানে আসছে, তোমার বিজনেসটা ওই জায়গায় সাস্টেনেবলি রান করতে পারছে কিনা সেটা ডিটারমাইন করছে কে, এই সিচুয়েশনটা। সো আলটিমেটলি এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে রক্ষা করছে। তারপর হচ্ছে শ্রমিক কল্যাণ। শ্রমিকরা হচ্ছে তাদের অনেক কিছুর জন্যই বীমা করতে পারে। তাদের হচ্ছে যে কোনো ক্ষতির জন্য, মনে করো শ্রমিকরা তো কায়িক শ্রম করে, তাদের পার্শিয়ালি কোনো বডি পার্টসের যদি ক্ষতি হয়, হাত পা বা দৃষ্টিশক্তি কোনো কিছু যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন তারা সেটার জন্য চাইলে বীমা করতে পারে। তারপর হচ্ছে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি। বীমা হচ্ছে আলটিমেটলি ব্যবসায়িক দক্ষতা কিভাবে বাড়ায়, কারণ ফিউচারে কী কী রিস্ক আমার সামনে আসতে যাচ্ছে বা ঝুঁকি কী কী হতে পারে সেটা আমি আগে থেকে ফোরকাস্টিং করছি বা পূর্বানুমান করছি, যেটি আমার ব্যবসায়িক দক্ষতা বাড়াচ্ছে। তারপর আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার। বীমার মাধ্যমে আলটিমেটলি যখন দেখবা যে হচ্ছে কি ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তারা যদি দেখে যে সেটির বীমা করা হয়েছে, তখন তারা সেখানে ইনভেস্ট করতে সিকিউরড ফিল করে। এরপর হচ্ছে সঞ্চয় বৃদ্ধি। ডেফিনেটলি এই বীমার মাধ্যমে ব্যবসায়ী বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তার মধ্যে অন্যতম হচ্ছে এখানে সঞ্চয় বাড়ানোর ব্যাপক একটা স্কোপ থাকছে বীমার মাধ্যমে। তারপর হচ্ছে পরনির্ভরশীলতা হ্রাস। আমার যে ফিউচারে ঝুঁকি আছে সেই ঝুঁকির জন্য যদি আমি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হতে যাই, সেটি ডেফিনেটলি আমার জন্য ভালো একটা কিছু বয়ে আনছে না। সো বীমা আমার পরনির্ভরশীলতা হ্রাস করতে সাহায্য করে। লাভজনক বিনিয়োগ। যেখানে আমি দেখবো যে হচ্ছে তার বীমা করা আছে, ইন্স্যুরেন্স করা আছে, সেই জায়গাতে কিন্তু আমি খুব সহজেই বিনিয়োগ করতে ইন্টারেস্টেড ফিল করি, কারণ সেটা লাভজনক বিনিয়োগ। সেখান থেকে যদি ক্ষতি হয় তাহলে ওই বীমা প্রতিষ্ঠানটি হচ্ছে তার ক্ষতিপূরণ দিবে বা ক্ষতির দায়ভার বহন করবে। তারপর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এই যে বীমা প্রতিষ্ঠানগুলো বা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করছে, কারণ আলটিমেটলি বিজনেসের ক্ষেত্রে বা বড় বড় অর্গানাইজেশনও যদি বীমা করা থাকে বা বীমা সুবিধা দেওয়া থাকে, তখন সেখানে আলটিমেটলি মানুষজন কাজের জন্য বা কাজের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়। তারপরে হচ্ছে জাতীয় উৎপাদন বৃদ্ধি বা ন্যাশনাল প্রোডাকশনটা কীভাবে বাড়ছে আলটিমেটলি,
দেখো এই জাতীয় উৎপাদনটা বাড়ছে কিভাবে, এই বিমার মাধ্যমে কি হচ্ছে, আলটিমেটলি হচ্ছে প্রিমিয়াম জমা দিচ্ছে, সেটাকে পরবর্তীতে তারা হচ্ছে ব্যবসায়ের অন্যান্য কাজে লাগাচ্ছে। সো আলটিমেটলি এটি আমার ন্যাশনাল প্রোডাকশন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন বিমা করার প্রক্রিয়াটা কি, প্রথমত হচ্ছে আমাকে প্রস্তাব দিতে হবে আমি কিসের বিমা করতে যাচ্ছি, অফারিং প্রপোজাল। তারপর বিমা কোম্পানি সেই প্রস্তাবটা বিবেচনা করবে আমি যে বিষয়ের বিমা করতে যাচ্ছি তার এক্স্যাক্টলি হচ্ছে ওই বিষয়টা বিমা করার উপযুক্ত কিনা সেটা তারা জারি করবে বা বিবেচনা করবে। তারপর হচ্ছে প্রিমিয়াম জমাদানের নির্দেশ এবং বিমাপত্র ইস্যু করবে। আমি যেটার জন্য বিমা করতে যাচ্ছি তার জন্য একটা সার্টেন অ্যামাউন্টের প্রিমিয়াম আমাকে অবশ্যই দিতে হবে কাদেরকে, ওই যে বিমা সেবা আমাকে যেটি দিচ্ছে, যে প্রতিষ্ঠানটি দিচ্ছে তাদের কাছে। আমি যখন প্রিমিয়াম দিব তখন হচ্ছে তারা আমাকে বিমাপত্র ইস্যু করে দিবে। এবার যদি আমরা আসি পরিবেশের আইনগত উপাদান। পরিবেশের আইনগত উপাদানগুলো বেসিক্যালি কি, এর মধ্যে প্রথমত আছে হচ্ছে কি বাণিজ্যিক আইন বা মার্কেন্টাইল ল। এটা আমাকে বলে যে কি বাণিজ্যিক লেনদেন সম্পন্ন এবং পারস্পরিক চুক্তি সম্পাদনের জন্য যুগোপযোগী বাণিজ্যিক আইনের গুরুত্ব অনস্বীকার্য। এরপর আসে শিল্প আইন। শিল্প স্থাপন, পরিচালনা, নিয়ন্ত্রণ দেশের শিল্প আইন মোতাবেক করতে হয়। এরপর আসে হচ্ছে পরিবেশ সংক্রান্ত আইন কিংবা এনভায়রনমেন্টাল ল। পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর যেন কোনো ক্ষতি না হয়, পরিবেশের উপাদানগুলোর সুরক্ষার চিন্তা বিবেচনা করে এই পরিবেশগত আইন বা পরিবেশ সংক্রান্ত আইন। এরপর ইন্টারন্যাশনাল ল, সাধারণত বৈদেশিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড এই আন্তর্জাতিক আইন দ্বারা প্রভাবিত হয়। ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণ। দেখো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আজকাল অনেকগুলা গড়ে উঠেছে। বাংলাদেশ একসময় কৃষিভিত্তিক একটি অর্থনীতি ছিল যেটি এখন শিল্প ভিত্তিক অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে। সো নতুন নতুন যত শিল্প কারখানা গড়ে উঠছে, নতুন নতুন যত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, আলটিমেটলি সেই জায়গাতে দূষণের পরিমাণটাও তত বাড়ছে। এই জিনিসটা যদি আমরা এখন দেখে থাকি, দেখো পরিবেশ দূষণের জন্য বিশেষভাবে দায়ী করা হচ্ছে রাসায়নিক দ্রব্য। রাসায়নিক দ্রব্যের মধ্যে কি কি আছে, কীটনাশক অলড্রিন, ডাইলড্রিন, ক্লোরোড্রেন, তারপর হচ্ছে অ্যান্ড্রিন, হেপ্টাক্লোর, ডিডিটি, মিরেক্স, টক্সোফেন অন্যতম। শিল্পাজাত এই রাসায়নিক দ্রব্যের মধ্যে পিসিবি এবং হেক্সাক্লোরোবেনজিন এই দুইটা জিনিস অন্যতম। তাছাড়া এর মধ্যে কি আছে, কারখানায় উৎপন্ন অনাকাঙ্ক্ষিত উপজাত ডাইঅক্সিন এবং ফিউরান, এগুলো আমাদের পরিবেশ দূষণ করছে। এখানে বেসিক্যালি আমরা কিছু রাসায়নিক পদার্থের নাম দেখলাম, যে রাসায়নিক পদার্থগুলা ডিরেক্টলি এনভায়রনমেন্ট পলিউশনের সাথে যুক্ত। তারপরে যদি আমরা দেখি বায়ু দূষণ। বায়ু দূষণ কেন হয় বাংলাদেশের, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, বর্তমানে আমাদের দেশের কনসেপ্ট থেকে যদি আমরা বলি, এদেশে যে যানবাহনগুলো ব্যবহার করা হয় সেই যানবাহনের মধ্যে কোনো ফিল্টার ইউজ করা হয় না। ফিল্টারটা অ্যাকচুয়ালি করে কি, যানবাহনের ধোঁয়াতে কি কি থাকে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সি হচ্ছে কার্বন কণা, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে CO2 এবং কার্বন মনোক্সাইড হচ্ছে CO। এই তিনটা জিনিস হচ্ছে এই যানবাহনের কালো ধোঁয়ার মধ্যে মিশে থাকে। এগুলো যখন বাতাসের সাথে মিশে তখন সেটা বায়ুর স্বাভাবিক যে পরিস্থিতি বা পরিবেশ বাতাসের সেটিকে ধ্বংস করে, তখন আলটিমেটলি বায়ু দূষণ হয়। তো বায়ু দূষণ কি, বাংলাদেশের বায়ু দূষণমুক্ত নয়। এখানে কি কি ভাসছে, প্রচুর পরিমাণে সীসা, শিল্প কারখানার কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর কারণে আলটিমেটলি বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ছে। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যখন বাড়ে তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কি করে, এটি বৈশ্বিক উষ্ণায়ন ঘটায়। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বর্তমানে হচ্ছে মেরু অঞ্চলের যে বরফগুলো ছিল সেই বরফগুলো গলে যাচ্ছে, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ধারণা করা হচ্ছে যে সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো আছে, যেমন বাংলাদেশের চট্টগ্রাম, ভারতের মুম্বাই, তারপর হচ্ছে ইংল্যান্ডের লন্ডন, এই টাইপের শহরগুলা সমুদ্রের তলদেশে তলিয়ে যাওয়ার মতো আশঙ্কা সৃষ্টি হচ্ছে এই বায়ু দূষণের কারণে, যে তাপমাত্রা বাড়ছে তো সেগুলোর ইম্প্যাক্ট। বায়ু দূষণের এক্সাক্ট কারণগুলো আমরা এখন দেখব। সো বায়ু দূষণের কারণ কি কি হতে পারে, প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমরা কি দেখছি, যানবাহনের নির্গত গ্যাস, যানবাহন থেকে যে ধোঁয়াটা বেরোয় কালো ধোঁয়া, তারপর হচ্ছে ধোঁয়া এবং ধোঁয়াশা, এর মধ্যে আছে স্মোক এবং স্মোকটা হচ্ছে ধোঁয়াশা। এগুলো সৃষ্টি হয় বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস যখন আলটিমেটলি বায়ুমণ্ডলের উপর জমে একটা চাদরের মতো ছাউনি সৃষ্টি করে, তখন ওই স্মোক সৃষ্টি হয়। ধূলিকণা কিংবা ডাস্ট, দেখবা যে হচ্ছে রাস্তায় তুমি শ্বাস নিতে পারছো না, নাকে দিয়ে প্রচুর ধুলা উঠছে বা রাস্তায় প্রচুর ধুলা জমছে, এগুলো আলটিমেটলি বায়ু দূষণের সৃষ্টি করে। তেজস্ক্রিয় পদার্থ, যেমন তেজস্ক্রিয় পদার্থের মধ্যে হচ্ছে তোমার অনেক ধরনের পদার্থ, যেমন কোবাল্ট বা কার্বন কণা, এরকম অনেক পদার্থ আছে যারা হচ্ছে রেডিয়েশন বিকিরণ করে বা তেজস্ক্রিয়তা বিকিরণ করে। তেজস্ক্রিয়তা বিকিরণের কারণে কিন্তু আলটিমেটলি মানব দেহে ক্যান্সার সৃষ্টি হয় বা আরও অন্যান্য মরণঘাতী রোগ
প্রাণঘাতী রোগ সৃষ্টি হয়। তারপর হচ্ছে আয়োনাইজিং বিকিরণ, এই আয়োনাইজিং রিয়েকশনের কারণে বা রেডিয়েশনের কারণে আলটিমেটলি দেখা যায় যে বায়ু দূষণ ঘটে। কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক যখন দেওয়া হয় তখন সেখান থেকে একটা স্পেসিফিক পোর্শন বাতাসের সাথে মিশে, তো পরবর্তীতে সেটি যখন বাতাসের বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়া ঘটে এবং সেটি বায়ু দূষণ ঘটায়। তারপর হচ্ছে ধাতব কণা, এই যে কার্বন কণার কথা বলেছি এটি কিন্তু অধাতব কণা, কার্বন একটি অধাতু, সেরকম ধাতব কণা আছে। যেমন যেখানে লোহা কাটে সেই জায়গায় দেখবা যে হচ্ছে মাস্ক পরিধান করতে বলে, তারপর হচ্ছে চোখের মধ্যে আই মাস্ক পরিধান করতে বলে। কেন? আলটিমেটলি লোহার যে ধাতব কণা আছে সেগুলো যদি ফুসফুসে যায় কোনো কারণে কিংবা চোখে যায়, চোখ বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ফুসফুসে গেলে সেটি লাং ক্যান্সার সৃষ্টি করে। তারপর হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া, এই যে আমি তোমাকে বলেছি যে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বর্তমানে বৃদ্ধি পাচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড বাড়ার এক্স্যাক্ট ইম্প্যাক্টটা কোথায় পড়ছে? এই যে আমি বললাম কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে তাপমাত্রা বাড়ছে, মেরু অঞ্চলের বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার রেজাল্ট হিসেবে সমুদ্রের তীরবর্তী যে শহরগুলা সেগুলো সমুদ্রের তলদেশে তলিয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হচ্ছে। এরপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টিতে হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড, সালফার গ্যাস এইগুলো মিশে থাকে। অ্যাসিড বৃষ্টির কারণে আলটিমেটলি দেখা যায় যে কি বাতাসের যে উপাদানগুলো আছে সেগুলো নানাভাবে দূষিত হয়। এখন আমরা আসি পানি দূষণ। পানি দূষণের ক্ষেত্রে দেখো পৃথিবীতে প্রতি বছরে প্রায় 2000 ঘন কিলোমিটার পানি মানুষ বিভিন্ন খাতে ব্যবহার করে। ঘন মিটার বা ঘন মিলিমিটার হবে। পৃথিবীতে মোট পানির পরিমাণ বা মোট পানির 60% হচ্ছে এখন দূষিত। চিন্তা করে দেখো, যে পরিমাণ পানি পৃথিবীতে এক্সিস্ট করে তার 60%ই হচ্ছে পানের অযোগ্য বা দূষিত। এখন পানি দূষণের কারণটা কি? শিল্পের আবর্জনা। এই যে তোমাকে আমি বললাম একটু আগে, বাংলাদেশে যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিংবা শিল্প বিপ্লব ঘটছে, এই শিল্প বিপ্লবের ইম্প্যাক্টটা কোথায় হচ্ছে? নতুন নতুন অনেকগুলো শিল্প কারখানা গড়ে উঠছে। এখন এই শিল্প কারখানাগুলো আলটিমেটলি পরিবেশের উপর কী কী ইম্প্যাক্ট ফেলছে বা কী কী ক্ষতি সৃষ্টি করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি পানি দূষণের মাধ্যমে। তুমি ঢাকার বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষ্যা নদীর কথা যদি চিন্তা করো, ওই নদীর পানির অবস্থাটা কি? ওটার ধারে কাছে গেলেও মানে দুর্গন্ধের জন্য ওখানে টেকা যায় না। সো আলটিমেটলি জিনিসটা হচ্ছে কেন? কারণ তুমি দেখে থাকো বুড়িগঙ্গা নদীর তীরটাকে কেন্দ্র করেই কিন্তু ঢাকা শহরের যত বড় বড় শিল্প কারখানা সব গড়ে উঠেছে। সো এই শিল্প কারখানার বর্জ্য বা আবর্জনা যেগুলো আছে সেগুলো ডিরেক্টলি এসে পড়ছে হচ্ছে ওই বুড়িগঙ্গা নদীর পানিতে, যেগুলো আলটিমেটলি পানি দূষণ করছে। তারপর নর্দমার আবর্জনা, আমাদের যে ড্রেনেজ সিস্টেম কিংবা আমাদের যে হচ্ছে নর্দমাগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে সেখানকার যে আবর্জনা, সেই আবর্জনাগুলো গিয়ে পড়ছে হচ্ছে নদীর পানিতে কিংবা হচ্ছে জলাশয়ের পানিতে, যেগুলো পরবর্তীতে পানি দূষণ ঘটাচ্ছে। কীটনাশক দ্রব্য, তুমি যে কৃষি জমিগুলো আছে সেখানে কীটনাশক ব্যবহার করছো, এখন বৃষ্টির পানিতে সামহাও সেই কীটনাশকগুলো ধুয়ে যাচ্ছে এবং সেগুলো গিয়ে পড়ছে জলাশয়, নদী নালা, খাল বিল সেগুলাতে। সো সেখানকার যে জীববৈচিত্র্য বা মাছেদের বা হচ্ছে পুকুরের যে জীববৈচিত্র্য সেটি টোটালি নষ্ট করছে এই জিনিসটা। তারপর ছত্রাক এবং আগাছানাশক দ্রব্য, এগুলোও যদি কোনো কারণে পানির সংস্পর্শে আসে তখন সেগুলা পানি দূষণ ঘটায় কিংবা বৃষ্টির পানির সাথে মিশে কোনো কারণে এগুলো যদি জলাশয়ে যায় তখন আলটিমেটলি এগুলো পানি দূষণ ঘটায়। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিডস, এই অ্যাসিডসগুলো যদি কোনো কারণে পানির সাথে মিশে তাহলে এগুলো পানি দূষণের কারণ হতে পারে। সার এবং পরিষ্কারক, আমরা পরিষ্কারক হিসেবে অনেক কিছু ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে ব্লিচিং পাউডার অনেকে ইউজ করি। তাছাড়া আরও অনেকগুলো পরিষ্কারক আছে, অনেক ধরনের রাসায়নিক সার আছে। এই রাসায়নিক সার বা পরিষ্কারক যখন হচ্ছে ব্যবহার করা হয় কোনো কারণে সামহাও সেগুলো যদি পানিতে মিশতে পারে বা জলাশয়ের পানিতে যায়, সেখানকার জীববৈচিত্র্যের ভারসাম্য বিনষ্ট করে এবং পানি দূষণ ঘটায়। তারপর ভারী ধাতু কিংবা হ্যাভি মেটালস, এই হ্যাভি মেটালস অনেক কারণে বা অনেকভাবে সৃষ্টি হতে পারে, যেগুলো যদি পানি দূষণ কিংবা পানির সংস্পর্শে চলে আসে পানি দূষণের মতো কারণ এগুলো সৃষ্টি করতে পারে। তারপর হচ্ছে টেম্পারেচার, পানি দূষণের অন্যতম একটা কারণ হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা যত বাড়ছে পানিতে কিন্তু হচ্ছে তোমার যে স্বাভাবিক এনভায়রনমেন্ট, পানির যে ভারসাম্য, জলবৈচিত্র্যের যে ভারসাম্য, সেই ভারসাম্যটি বিনষ্ট হয়। তারপর আসে তেজস্ক্রিয় পদার্থ, এই তেজস্ক্রিয় পদার্থ কোনো কারণে পানির সাথে মিশ্রিত হলে সেটি কিন্তু তখন পানি দূষণের কারণ ঘটতে পারে বা পানি দূষণের কারণ ঘটায়। তারপর কঠিন আবর্জনা, যেই আবর্জনাগুলো সহজে পচে না, ইভেন মাটিতেও পচে না, সেগুলো যদি কোনো কারণে পুকুরে যায় বা অন্যান্য জলাশয়ে যায় সেগুলো কিন্তু আলটিমেটলি পানি দূষণ ঘটায়। যেমন পলিথিনের কথা তুমি চিন্তা করতে পারো, পলিথিন যদি পানিতে যায় সেটি কিন্তু মারাত্মক পানি দূষণ ঘটায়। তারপর তেল, এই যে সমুদ্রপথে আমরা পণ্য আনা নেওয়া করি, সমুদ্রের মধ্যে এই জাহাজ থেকে হচ্ছে যে তেলগুলো পানির সাথে মিশে আলটিমেটলি সেটি কি করছে, পানির যে স্বাভাবিক পরিবেশ, পানির যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা হচ্ছে সেটি নষ্ট করে। সো আলটিমেটলি সেটি তখন পানি দূষণ ঘটায়। তারপরে দেখি আমরা কি আছে,
মাটি দূষণ। মাটি দূষণ কি? বিভিন্ন ধরনের দূষিত পদার্থ, দেখো দূষিত উপাদানযুক্ত হয়ে যখন মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয় তখন তাকে আমরা বলি মাটি দূষণ। মাটির স্তরে বসবাসকারী ব্যাকটেরিয়া, ছত্রাক এবং কেঁচো, এই ব্যাকটেরিয়া, ছত্রাক এবং কেঁচো যেগুলো প্রাকৃতিকভাবে মাটির বিভিন্ন স্তরে আছে, তারা মাটির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যখন মাটি দূষণ ঘটে তখন আলটিমেটলি তারা তাদের কার্যকারিতা হারিয়ে ফেলে, তারা দেখা যায় যে মারা যাচ্ছে। সো মাটির উর্বরতা বৃদ্ধিতে তাদের যে অবদানটি আগে ছিল তারা সেটি আর রাখতে পারে না, ফলে মাটি দূষণ ঘটে। এই যে দেখো, পুষ্টি পদার্থ, প্রভৃতি প্রাণীর দ্বারা পুষ্টি পদার্থ সমাবেশ, মাটির সংমিশ্রণ এবং বায়ু সঞ্চালনের দ্বারা উপর স্তরের মাটির উৎকর্ষমানের বৃদ্ধি তারা ঘটায়, কিন্তু মাটি দূষণের কারণে হচ্ছে তারা আলটিমেটলি এই অণুজীবগুলোর মৃত্যু ঘটে, ফলে হচ্ছে তারা আর মাটির উর্বরতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে না। এখন মাটি দূষণের কারণের মধ্যে কি আছে? শিল্প এবং সৌর সংস্থার নিঃসৃত বর্জ্য পদার্থ, এইগুলো যদি হচ্ছে অসতর্ক স্থানান্তর হয়, কোনো কারণে যদি মাটিতে মিশে জিনিসগুলো, তখন আলটিমেটলি মাটির যে স্বাভাবিক পরিবেশ বা ভারসাম্য সেটি বিনষ্ট হয় এবং মাটি দূষণ ঘটে। তারপর কৃষি কর্মকাণ্ড, এই যে আমি বলছি অতিরিক্ত হারে রাসায়নিক সার ব্যবহার করা, মাটির যে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা সেটিকে কমপ্লিটলি নষ্ট করে দেয়। তারপর তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ থেকে যদি কোনো কারণে কোনো তেজস্ক্রিয় পদার্থ মাটির সাথে মিশে, তখন সেটি মাটির উপাদানগুলোর মধ্যে অন্যরকম একটা রাসায়নিক বিক্রিয়া ঘটায়, যা হচ্ছে মাটির উর্বরতাটাকে নষ্ট করে দেয়। আর লাস্টলি, মানুষ এবং প্রাণীর দ্বারা রোগ জীবাণুর বিস্তারে মাটি দূষণ হয়ে থাকে। এখন আমরা দেখব মাটি দূষণের কারণে এক্স্যাক্টলি কি কি প্রভাব হয়। প্রথমত, এর প্রভাবে মানবদেহে কলেরা, টাইফয়েড, আমাশয়, প্যারাটাইফয়েড এবং চর্মরোগের মতো মারাত্মক রোগের বিস্তার ঘটতে পারে এই মাটি দূষণের মাধ্যমে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের ভারী ধাতু, ভারী ধাতুর মধ্যে কি কি আসে, যেমন পারদ, সীসা, ক্যাডমিয়াম, এগুলো হচ্ছে ভারী ধাতু। এইগুলো মাটি দূষক বা সরাসরি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহের উপর বিরূপ প্রভাব, যেমন ক্যান্সার সৃষ্টি করতে পারে বা টিউমার সৃষ্টি করতে পারে এই জিনিসগুলো। এখন দেখব শব্দ দূষণ। শব্দ দূষণ কেন হয়? শান্ত এবং নিরিবিলি পরিবেশে যখন শব্দ ও কোলাহল বেড়ে যায় তখন আলটিমেটলি পরিবেশের ক্ষতি সাধন হয়, যাকে আমরা শব্দ দূষণ বলে থাকি। তাহলে শব্দ দূষণ কেন হয়? প্রথমত পরিবহন, পরিবহন বা যানবাহন যেগুলো আছে সেগুলো যখন উচ্চ বা হাই ভলিউমে যখন হচ্ছে তারা হর্ন বাজায়, তখন হচ্ছে আলটিমেটলি দেখা যায় যে শব্দ দূষণ ঘটে। শিল্প প্রক্রিয়া, শিল্প প্রক্রিয়ার যে মেশিনগুলো আছে সেগুলো যখন প্রোডাকশন প্রসেসে যায় তখন আলটিমেটলি প্রচুর সাউন্ড বা নয়েজ হয়। এরপর যান্ত্রিক ক্রিয়া বা মেশিনের যে ক্রিয়া বিক্রিয়াগুলো হয় বা ক্রিয়াগুলো থাকে, মেশিন যেভাবে কাজ করে সেই জায়গায় প্রচুর পরিমাণে শব্দ উৎপন্ন হয়। কথোপকথন, আমরা কেউ যদি চিৎকার করি, ঝগড়া করি, উচ্চস্বরে আওয়াজ করি, সেটাও কিন্তু শব্দ দূষণ ঘটায়। আকাশ পরিবহন, বা তুমি দেখবে যে হচ্ছে আকাশপথে হচ্ছে যে যানবাহনগুলো যায়, যেমন হচ্ছে উড়োজাহাজ, জেট বিমান, এগুলো যাওয়ার সময় প্রচুর পরিমাণে শব্দ সৃষ্টি করে, যা শব্দ দূষণের কারণ ঘটায়। তারপর হচ্ছে সামাজিক কারণে অনেক সময় হচ্ছে মাইক ব্যবহার করতে হয় বা অনেক কিছু করতে হয় যেগুলো উচ্চ শব্দ সৃষ্টি করছে এবং শব্দ দূষণ ঘটাচ্ছে। তাহলে দেখো, এখন আমরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনটা দেখব, যে পরিবেশের উপাদানগুলো আছে তাদের স্বাভাবিক বা সংরক্ষণ করার জন্য কি আইন। বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের উদ্যোগে পরিপ্রেক্ষিতে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে 1995 সালে পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছিল। এই আইনটি মোট 21টি ধারা সংবলিত। এই ধারা মোতাবেক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও অবসানকল্পে বায়ু, পানি এবং মাটি, গবাদি পশু, বন্যপ্রাণী এবং মৎস্য, গাছপালা সংরক্ষণের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সো আলটিমেটলি আমার পরিবেশের যে ন্যাচারাল এলিমেন্টসগুলো আছে সেগুলোকে যেন সংরক্ষণ করতে পারি বা সেগুলোর যেন হচ্ছে দেখভাল করতে পারি, এই আইনটা আমাকে সেটার নিশ্চয়তা প্রদান করে। তারপরে যদি আমরা আসি, দেখো আইএসও। আইএসওর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। দেখো, আইএসও হচ্ছে পণ্য এবং সেবার আন্তর্জাতিক মান সনদদানকারী একটি আন্তর্জাতিক সংস্থা। এর ফুল ফর্ম বা পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যেটি 1947 সালের 23 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। বর্তমানে আইএসও এর সদস্য সংখ্যা কয়টি রাষ্ট্র? 163টি রাষ্ট্র। এখন আমরা আইএসওর ধারণা দেখব। আইএসও হচ্ছে কি করে? ইন্টারন্যাশনালি পণ্যের যে স্ট্যান্ডার্ড সেটির কোয়ালিটিটা সেটা হচ্ছে মেনটেন করার ট্রাই করে। এটি দেখো পণ্য এবং সেবার আন্তর্জাতিক মান সনদদানকারী একটা আন্তর্জাতিক সংস্থা। এর ফুল ফর্মটা আমরা একটু আগেই দেখলাম, 1947 সালে এটা জেনেভায় প্রতিষ্ঠিত হয়, তাও দেখলাম সদস্যভুক্ত রাষ্ট্র হচ্ছে 163টা। এর কাজের ক্ষেত্রটা কি? প্রথমত পরিবেশগত ব্যবস্থাপনা পদ্ধতি, পরিবেশের উপরে যেন হচ্ছে কোনো ধরনের ব্যাড ইম্প্যাক্ট কিংবা নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে এটি সেই লক্ষ্যে কাজ করে। তার পাশাপাশি পরিবেশের কার্য সম্পাদন মূল্যায়ন করে, পরিবেশগত লেভেলিং করে এবং লাস্টলি জীবনচক্র নির্ধারণ করে। আলটিমেটলি আমার প্রোডাক্টের কোয়ালিটি যেন মানব জীবনে ক্ষতিকর কোনো প্রভাব বা পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে এটি কাজ করে যায়। এখন আমরা দেখব বিএসটিআই।
এটা হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড নির্ধারণ করে। এর ফুল ফর্মটা হচ্ছে কি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, অর্থাৎ বাংলাদেশ মান নিয়ন্ত্রণ এবং পরীক্ষা সংস্থা। বাংলাদেশে এটি হচ্ছে একমাত্র মান নির্ধারণকারী প্রতিষ্ঠান। 1971 সালে বাংলাদেশ স্বাধীন যখন হয় তখন এটি পিএসটিআই অর্থাৎ পাকিস্তান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন ঢাকাস্থ হচ্ছে যে আঞ্চলিক শাখা সেটিকে সেই অফিসটিকে বাংলাদেশ সরকার এবং জাতীয় মান নির্ণয় বা মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দেয়। মানে তৎকালীন পাকিস্তানের যে স্ট্যান্ডার্ড কন্ট্রোলিং যে ইনস্টিটিউশনটা ছিল সেটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে কনভার্ট করা হয়। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা এবং নির্ধারিত ফরমে আবেদন করে প্রয়োজনীয় ফি জমা দিয়ে পণ্য প্রতীক কিংবা হচ্ছে ট্রেডমার্ক নিবন্ধন করতে হয় এই বিএসটিআই থেকে। এরপরে যদি আমরা আসি, দেখো এটা তো গেলই। এখন এই থেকে বিএসটিআই থেকে আমরা কি কি পাই? পণ্য এবং সেবা প্রক্রিয়াজাতকরণে মান নির্ধারণের 6টি ডিভিশনাল কাউন্সিল গঠন করেছে এই কাউন্সিল। এই 6টি কি বিভাগ? প্রথমত কৃষি এবং খাদ্য বিভাগ, তারপরে আসে পাট বস্ত্র বিভাগ, কেমিক্যাল বিভাগ, ইলেকট্রিক্যাল বিভাগ, প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যান্ড বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট। এখন আমরা একটা সৃজনশীল দেখব। এই সৃজনশীলে কি বলেছে জনাব শাহরিয়ার? আচ্ছা, ক নাম্বারটা দেখি। পরিবেশ দূষণ বলতে কি বোঝায়? পরিবেশের স্বাভাবিক উপাদানগুলার ভারসাম্য যখন বিনষ্ট হয় তখন হচ্ছে এই বিষয়টিকে আমরা পরিবেশ দূষণ বলি। এটা সুন্দর একটা সংজ্ঞা আছে বইতে, সংজ্ঞাটা ভালো মতো মুখস্থ করবা এবং লিখবা। তারপর ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে জানা প্রয়োজন কেন? কারণ আমি ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রের কিছু বিধিনিষেধ নিয়মকানুন থাকে, কিংবা হচ্ছে ব্যবসায়ীকে অনেক ধরনের সুবিধা প্রদান করে এরকমও অনেক নিয়মকানুন আছে। সো আলটিমেটলি এগুলো যখন আমি জানবো তখন আমার ব্যবসায়টা আমি যখন বাড়াতে যাব বা সম্প্রসারিত করতে যাব তখন আমার স্ট্র্যাটেজি বিল্ড আপে বা আমার কৌশল বা নীতি নির্ধারণে এই জিনিসটা আমাকে সাহায্য করে। এই জন্য আমার ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে জানা প্রয়োজন। তারপরে দেখো, জনাব শাহরিয়ার ব্যবসায় ব্যবস্থাপনা নামে একটি বই লিখেন। এক্স প্রকাশনী বইটির গ্রন্থস্বত্ব কিনে নেয়। বইটি ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের নিকট খুবই সমাদৃত হওয়ায় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন ওয়াই প্রকাশনী বইটির কভার পেজ এবং বিষয়বস্তু সামান্য পরিবর্তন করে হুবহু প্রকাশ করে, ফলে এক্স প্রকাশনীর বিক্রি হ্রাস পায়। এখন এক্স প্রকাশনী ক্ষতিপূরণ এবং প্রতিকার চেয়ে ওয়াই প্রকাশনীর বিরুদ্ধে মামলা করে। তাহলে এক্স প্রকাশনীর গ্রন্থস্বত্ব ক্রয় ব্যবসায়ের কোন আইনের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে কি আমরা জানি কি এই ধরনের কোনো বই, পাবলিকেশনস, তারপর হচ্ছে গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, এই সবগুলো হচ্ছে কপিরাইট আইনের আন্ডারে আসে। সো এটা আলটিমেটলি কপিরাইট আইনকে ভায়োলেট করেছে। সো এটি কিসের সাথে সম্পর্কিত? কপিরাইট আইনের সাথে সম্পর্কিত। এটা তোমাকে তখন কপিরাইট আইনের গ্রাউন্ড থেকে বিশ্লেষণ করতে হবে। এখন ঘ নাম্বারটা দেখি। উদ্দীপকের ওয়াইয়ের বিরুদ্ধে গৃহীত সম্ভাব্য আইনি ব্যবস্থার সুপারিশ করো। ওয়াইয়ের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখন এক্স এর বিষয়টি যদি আমরা দেখি, এক্স যদি হচ্ছে এক্ষেত্রে আগে থেকে দেখো গ্রন্থস্বত্ব কিন্তু কিনে নিয়েছে, কপিরাইট কিন্তু কিনে নিয়েছে। সো সেই ক্ষেত্রে তাদের গ্রাউন্ড আছে কিংবা তাদের ওই লিগ্যাল ক্যাপাবিলিটিটা আছে যে পরবর্তীতে কেউ যদি হচ্ছে ওই জিনিসটাকে হচ্ছে তাদের নাম বা তাদের গ্রন্থস্বত্বকে নিজেদের নামে চালায় তখন সেটির জন্য তারা মামলা করতে পারে। সো ওয়াইয়ের বিরুদ্ধে গৃহীত সম্ভাব্য আইনের ব্যবস্থার ব্যাপারটি ডেফিনেটলি হচ্ছে এখানে যথেষ্ট এবং গ্রহণযোগ্য, কারণ তারা এই যে বইয়ের যে মলাট কিংবা কভার সেটি সামান্য পরিবর্তন করে হুবহু কন্টেন্ট সেম রেখে হচ্ছে ওটাকে নিজেদের নামে পাবলিশ করেছে। সো ডেফিনেটলি এর বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ যুক্তিযুক্ত। এখন আমরা কিছু এমসিকিউস দেখব। বাংলাদেশে প্রচলিত কারখানা আইন কত সালের? কারখানা আইন হচ্ছে 1965 সালের। বাংলাদেশের শ্রমিক ক্ষতিপূরণ আইন কত সালের? শ্রমিক ক্ষতিপূরণ আইনটা হয় 1923 সালে। আনসার হচ্ছে ডি, 1923। ইংরেজি পেটেন্ট শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? আমরা দেখেছি কি এটি ল্যাটিন প্যাটেরি শব্দ থেকে এসেছে। প্যাটেরি শব্দ থেকে প্যাটেন্টের উৎপত্তি হয়েছে। তারপর যদি দেখি, নিজের আবিষ্কৃত বিষয়ের উপর আবিষ্কারক আইনগত অধিকার প্রতিষ্ঠা করেন কিসের মাধ্যমে? পেটেন্টের মাধ্যমে। পেটেন্ট হচ্ছে আমার যে ইনভেন্টটা করেছে বা আমার যে ইনভেনশন তার সত্ত্বাধিকার আমাকে দেয়। এরপরে যদি আসি, দেখো পেটেন্ট আইনের কোন বিষয়টির অন্তর্ভুক্ত? পেটেন্ট আইনে কোন বিষয়টি? এটা হচ্ছে কি আবিষ্কার বা নতুন কোনো প্রযুক্তি যদি, নতুন কোনো টেকনোলজি যদি এখানে ইনভেন্ট হয় সেই বিষয়টি এখানে অন্তর্ভুক্ত হয়। শিল্পকর্ম সুরক্ষার জন্য কোন আইনটি প্রযোজ্য? শিল্পকর্মের জন্য আমরা জানি যে কি এক্ষেত্রে হচ্ছে কপিরাইট আইনটিকে শিল্পকর্মের জন্য প্রযোজ্য করা হয়। বাংলাদেশ পেটেন্ট সনদের সময়কাল কতদিন পর্যন্ত হচ্ছে নির্ধারিত হয়েছে? বাংলাদেশ পেটেন্টের ক্ষেত্রে হচ্ছে সময়কাল 16 বছর, আর এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে 17 বছর।
সো আজকের আমাদের ক্লাস ছিল এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা ডেফিনেটলি সেটা আমাদেরকে গ্রুপে বা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। সো সবার জন্য শুভকামনা, টাটা। এই তো।